18 সালে যারা আন্দোলন করেছে, সফল হয়েছে, সরকার সেখান থেকে তাদের দাবি মেনে নিয়ে পুরো কোটাই উঠিয়ে দিয়েছে। তো ওই তারা অনেকে বিশ্ববিদ্যালয় থেকে চলে গেছে, চলে গেলেও তাদের এই কোটার প্রতি তাদের একটা ইনভলভমেন্ট আছে আগের আন্দোলনের থেকে। আগের নেতৃত্ব যেমন চলে গেলেও তারা আবার এটা নিয়ে উৎসাহী হয়েছে। আবার বর্তমানে যারা মাঠে ছিল তাদেরও অনেকেই অলরেডি এখনো ছাত্র অবস্থায় ছিল, তারা উৎসাহিত হয়েছে, প্লাস ছাত্ররা উৎসাহিত হয়েছে। এখন এই যে ছাত্ররা উৎসাহিত হয়েছে এটা করার জন্য, এর মধ্যে বেশিরভাগই ছিল ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্ররা। এটাকে সরকারও লালন পালন করেছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে। ইন এ সেন্স, ঠিক আছে, এটা নিয়ে করতেছে, ছেলেমেয়েরা করতেছে, এটা নিয়ে স্পর্শকাতর বিষয় এরা করতেছে, করুন। এবং ছাত্রলীগকে সেইভাবে নির্দেশনা দেওয়া আছে। এবং এই যারা প্রাথমিকভাবে আন্দোলন করতেছিল অন্য দলের নেতা, ওই অন্য দল বলতে ছাত্রদের মধ্যে অন্য দলের নেতা, তারা ছাত্র লীগের নেতাদের কাছে এই সাদ্দাম, ইরান এদের সাথে সমঝোতা করেই, এদের সাথে যোগাযোগ করেই সমস্ত কর্মসূচিগুলি দিত। এবং ছাত্রলীগেরও এটার সাথে এটা সমর্থন ছিল, ছাত্রলীগও এটাকে বিরোধিতা করেছে, বিভিন্ন বক্তব্য মিছিল মিটিংও করেছে, ছাত্রলীগও এই দাবি সামনে এনেছে। এখন কথা হচ্ছে, এই যে একটা সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারের কি বলে সমর্থনে, কেয়ারে আন্দোলনটা চলছে, কিন্তু ওই যে ষড়যন্ত্রকারীরা যারা সবসময় লেগে আছে, তারা ওই যে একটা কথা আছে না বাংলায়, যে যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলো পাইতো পাতো মানিক রতন। তো ওই ষড়যন্ত্রকারীদের সবসময় একটা অন্বেষণ হচ্ছে যে কোথায় কি একটা ইস্যু পাওয়া যায় যেটা নিয়ে একটা সিচুয়েশন তৈরি করা যায়। বাট সরকারকে উৎখাত করতে পারবে, সরকারের পতন করতে পারবে, এই ধরনের দুঃস্বপ্ন কেউ ওই ষড়যন্ত্রকারীরাও দেখেনি। কিন্তু হইলে বন্ধ না, যদি সেরকম করা যায় এরকম। তো ওই যে যখন দেখছে যে ছাত্রদের মধ্যে সমাগম বেশি হচ্ছে, সরকারও এটাকে আশকারা দিচ্ছে এক ধরনের, তেমন কিছু করতেছে না, তখন গিয়ে তারা ঢুকল এখানে। তখন ঢোকার পরে সরকার যখন বলল যে তোমরা কোর্টে গেছে, আমরা তো কোর্টে তোমাদের পক্ষে আমরা কোর্টে অ্যাপিল করলাম, আমরা তো এটা চাই না, সরকারও তো এটা চায় নাই, আসলেই চায় নাই। কারণ সরকার জানে 18 সালে কি হয়েছে, 18 সালে যা হয়েছে, মানে এটা তো একটা সাধারণ জ্ঞানের বিষয়। As far as students are concerned, এবং all party students are concerned, সেখানে সরকার জানে যে এখন এই 6 বছর পরে এসে, 18 সালের পরে সেটা আরো বেশি, যেটাকে বাধা দিতে গেলে, এটাকে যদি বিরোধিতা করতে হয়, এটা আরো বেশি সিরিয়াস সিচুয়েশনের মধ্যে যাবে। তো সরকার তো রাজনৈতিক কারণে, নিজের স্বার্থেই, যত ধরে নিলাম যে সরকার মনে মনে এটাকে চায় না, যে মুক্তিযোদ্ধার কোটা বাতিল হোক, এটা সরকার মনে মনে চায় না, অবশ্যই চায় না, আমিও চাই না, কেউ চায় না, কিন্তু তারপরে বাস্তবতার খাতিরে সরকারকে বলতে হচ্ছে আমরাও চাই না। কিন্তু সরকার তো আরেকটা দুশ্চিন্তা মাথার মধ্যে সবসময় কাজ করেছে, যে এটা এদিক ওদিক করতে গেলে, এখানে প্রেশার করতে গেলে, জোর খাটাইতে গেলে এটা বিপরীত হবে। সরকার এই সরকারটা আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ তো এগুলোর মধ্যে দিয়ে আজকে বহির্ভূতে পরিণত হয়েছে, বটবৃক্ষে পরিণত হয়েছে। তো তারা তো জানে, নেতৃত্ব জানে, কিন্তু শুধু অ্যাপিল করেছে কোর্টেই না, এই ছাত্রদের কাছে, তোমরা ধৈর্য ধরো, কোর্টের কাছে তো আমরা তো ফাইট করতেছি। একটা পর্যায়ে বলেছে যে তোমাদের উকিল নিয়োগ করো, প্রয়োজন, আমাদের কোনো আপত্তি নেই, আমাদেরকে বিশ্বাস না করো, তোমাদেরকে তারা নিয়োগও করেছে। এবং ছাত্রলীগকে খুব স্ট্রংলি বলে দেওয়া আছে তাদেরকে কেউ যেন ডিস্টার্ব না করে, কেউ যেন বাইরে থেকে তাদেরকে, হ্যাঁ তখন থেকে আমরা বলে আসতেছি এখানে ষড়যন্ত্রকারী ব্যবহার করবে এদেরকে। এই জন্য ছাত্রলীগকে বলা হয়েছে যে তোমরা খুব
কশাস থাকবা, খুব সাবধান থাকবা সব সময়ের জন্য, যে বাইরের কিছু যেন এখানে না ঢুকতে পারে। কিন্তু তারপরেও এখানে বাইরের লোক ঢুকেছে, যখন দেখছে যে জমে গেছে তখনই মনে করছে যে হ্যাঁ এটাকে কাজে লাগাইতে হবে, এই তখন এখানে ঢুকলো। তখন থেকেই আমরা বলা শুরু করলাম, যে সরকার বলা শুরু করলো, আমরা যারা কথা বলি বিভিন্ন অডিয়েন্সে বা মিডিয়াতে বা লেখালেখি করি, আমরা বলা শুরু করলাম, সবাই বলা শুরু করলো যে তোমাদেরকে মিসইউজ করা হবে, তোমাদেরকে মিসগাইড করা হচ্ছে, তোমাদেরকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে। ছাত্রদের পার্টিসিপেশন ছিল আদালতে, সেখান থেকে তো রায়ও আসলো, কিন্তু এর মধ্যে কিন্তু ঢুকে গেল শিবির মেইনলি এখানে প্রথম রোলটা প্লে করলো, এটাকে পুঁজি করে কাজটা করার জন্য। আর সেই আমেরিকান ডিপ স্টেট তারা তো এখানে আসেই, তারা এই বিভিন্ন লোকজনকে আগে থেকেই সেট করা ছিল, আস্তে 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 করে তাদেরকে অ্যাক্টিভ করা শুরু করলো। যখন যাকে যেই পর্যায়ে অ্যাক্টিভ করতে হবে তখন ওই অংশটাকে অ্যাক্টিভ করা। ছাত্রদের সাথে তারা প্রথমে অ্যাক্টিভ করলো শিক্ষকদেরকে নিয়ে আসলো, শিক্ষকদেরকে, ছাত্রদের মধ্যে এই শিবিরের বিএনপির লোকজন ঢুকে এটাকে ভায়োলেন্ট করা শুরু করলো। হ্যাঁ, ওই অবস্থায় আমাদের সমর্থকরা কিছুটা বুঝে গেছে, সরে গেছে, কিন্তু এখনো মেজর অংশ এখানে রয়ে গেছে। তো যেটা আমি বলতে চাচ্ছি যে এই ঘটনাগুলিকে সামনে এনেছে, চূড়ান্ত পর্যায় পর্যন্ত এনে দিয়েছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের সমর্থকরা, এটা চূড়ান্ত পর্যায়ে। কিন্তু তারা কি আওয়ামী লীগকে পতন করার জন্য, উৎখাত করার জন্য? না, তারা বুঝতেই পারে নাই। আমরা যে বলতেছি, প্রধানমন্ত্রী যে বারবার বলতেছে, তারা বুঝতেই পারে নাই যে তারা ব্যবহৃত হয়েছে এবং সর্বনাশ করতে যাচ্ছে। তারা বুঝছে কখন? যখন সব 16 কল্লা পূর্ণ হয়ে গেছে, এখান থেকে ব্যাক করা খুবই কঠিন। মানে এখান থেকে কঠিন মানে কি করা যেত, যদি অন্তর্মহল থেকে যাদের উপর বিশ্বাস করা ছিল, যাদের উপর আস্থা ছিল, তারা যদি বিশ্বাসঘাতকতা না করত, তারা যদি পিছন থেকে ছড়ি না ধরত, তাহলে আওয়ামী লীগের সেই শক্তি ছিল এই পর্যায় থেকেও বেরিয়ে আসা। ৭৫-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়ে হঠাৎ করে হত্যা করে ফেলছে। ওই সময় হয়তো দলীয় ভাবে, সাংগঠনিক ভাবে ওই সময় তাকে বাঁচানো সম্ভব ছিল না, কারণ কিলিং টিম অলরেডি তার দরজায়। তখন জানতে পারা গেছে যে এরকম অপারেশন হচ্ছে, বঙ্গবন্ধুকে বাঁচানো গেল না, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় না। সেই শক্তি আওয়ামী লীগের ছিল, সবই ছিল। মাত্র 300-400 কয়েকজন অফিসার, 300-400 সোলজার এই ঘটনাটা করেছে। কিন্তু ওই তখন যদি মেজর জেনারেল জিয়া আর্মি হেডকোয়ার্টারে যে মিটিংটা সকাল 7:30টার সময় হয়েছে, জেনারেল শফিউল্লাহ নেতৃত্বে উপস্থিত সব জেনারেলরা, জিয়া সহ সবাই ছিল, সাফায়েত জামিল ছিল 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, খালেদ মোশাররফ ছিল, যারা মেইন প্লেয়ার আর কি, মানে কিছু করার ক্ষমতা ছিল তার এখন ছিল। তো তারা তখন ওই জেনারেল জিয়া, যিনি যাকে রাষ্ট্রদূত হিসাবে সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ভুলটা ওখানেই তো, তার উপর বিশ্বাস রেখে, তার কথায় তার উপরে বিশ্বাস রেখে তাকে আবার শপথে বহাল রাখা হলো। জিয়া ঠিকই যেই কারণে তাকে সামরিক বাহিনী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেই কারণটাই সে ইমপ্লিমেন্ট করলো। সেদিন সে ফোর্স অ্যাপ্লাই করতে দিল না। সেদিন যদি সে ফোর্স অ্যাপ্লাই করত, সেদিন যদি আর্মি, মূল আর্মি যদি ফোর্স অ্যাপ্লাই করতো, তাহলে যারা এই ঘটনাটা করেছে তাদেরকে হত্যা করতো, না তাদেরকে আটক করতো, সরকার থেকে যেত। কারণ আমাদের 4 নেতা হয়েছিল, সমস্ত ক্যাবিনেট সবাই হয়ে গেছে, তাহলে দেশটা
বঙ্গবন্ধুকে আমরা ফিরে পাবো, মানুষের মৃত্যু তো আসেই, হতেই পারে, সেটা তো আমরা কিছু পাবো না, কিন্তু আমরা তো 21 বছর পিছনে চলে গেলাম, বা দেশটাই 50 বছর পিছনে চলে গেল। ওই যে বিশ্বাসঘাতক ভিতরে ছিল, এই কারণে এই 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 5ই আগস্ট একই ঘটনা ঘটেছে। সেটা তো ইতিমধ্যে সবাই জানেন, সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন। আমি এই কারণে এই কথাটা আজকে প্রেক্ষাপটটা বললাম, এই কারণে বললাম যে আমরা অন্যকে দায়ী করা না। অন্যরা কারা? তারা আমাদের শত্রু, তারা আমাদের প্রতিপক্ষ, তারা আমাদেরকে বহুবার মারতে চেয়েছে, 21 বার গ্রেনেড হামলা করেছে, শেখ হাসিনার উপরে 21 বার তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। এরা তো তারা তো সুযোগ পেলেই এই কাজটা করবে। আমরা তো তাদেরকে দোষারোপ করতে পারবো না। আমরা তো সার্বক্ষণিক আমরা ভিজিলেন্সের মধ্যে রাখতে হবে, সার্বক্ষণিক আমরা অ্যাটেনশন থাকতে হবে, অ্যাটেন্টিভ থাকতে হবে, সমস্ত তথ্য থাকতে। সরকারের এতদিন পর্যন্ত আমরা সবকিছু তো আমাদের, তো তারপরেও তাদের কাজ তারা করেছে, আমাদের কাজটা আমরা করি নাই। এইটা এই মূল্যায়নটা করতে হবে। আজকে আমাদের অনেক সাধারণ কর্মী, অনেক স্থানীয় পর্যায়ের নেতারা একে অপরের বিরুদ্ধে কাটা ছোড়াছুড়ি করে, এর জন্য হয়েছে, ওই কারণে হয়েছে, এই ব্যাংকের জন্য হয়েছে, অমুক ওইটা নেওয়ার জন্য হয়েছে। নাথিং লাইক দ্যাট। এগুলোর জন্য বদনাম হতে পারে, এগুলোর জন্য লেখালেখি হতে পারে, এগুলোর জন্য কথা হতে পারে, লজ্জা পেতে পারে, শাস্তি হতে, অনেক কিছু হতে পারে। কিন্তু আওয়ামী লীগের মতো এরকম একটা পাওয়ারফুল সরকার, যেখানে শেখ হাসিনা নেতৃত্ব দিতেছে, এইসব ছোটখাটো বিষয়ে এগুলির জন্য এই সরকারের পতন হয় না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরাই এই সরকারের যারা মাঠ পর্যায়ে নেতা কর্মী আছে, সমর্থক আছে, তারাই এই পতনের জন্য মূল দায়ী। এটা আমাদের ব্যর্থতা। কেন আজকে এই কথা বলছি? আমাদের এই ব্যর্থতা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারণ আমাদের তো চলার পথ এখনো 76 বছর পার হয়েছি, আরো 100 বছর যাবে, আরো 200 বছর যাবে। আমরা থাকবো না, আমাদের সন্তানরা, আমাদের পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম হাল ধরে থাকবে, কখনো সরকারে, কখনো বিরোধী দলে, এইভাবেই চলবো, আজীবন তো না। কিন্তু কথা হচ্ছে, এই যে আমরা যে ভুলটা করলাম না বুঝে, নেতৃত্ব বলার পরেও আবেগে কোটার মধ্যে গিয়ে আমরা যে কাজটা ওদেরকে করে দিলাম, সহজ করে দিলাম, এটার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আন্দোলন তো থেমে গিয়েছিল 21 তারিখের পরে, 21শে জুলাইয়ের পরে নাই হয়ে গেছে। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দেয়, যেখানে এর আগে প্রোগ্রাম দিলে 10,000 15,000 মানুষ আসতো, সেই তাদের প্রোগ্রাম সারা দেশে। 22 তারিখের থেকে তাদের যে প্রোগ্রামগুলি ছিল 26-27 তারিখ পর্যন্ত, সেই প্রোগ্রামগুলিতে 150-200 পোলাপান ছিল। এটা তো সব বিশ্ববিদ্যালয়ে, সব কলেজেই কয়েক হাজারের মধ্যে কয়েকশো আওয়ামী লীগের বিরুদ্ধে আছেই। কোথাও 5,000 থাকলে অন্তত 2,000 তো আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, তাদেরও তো সবাই নামে নাই, 100-200 এরকম করে। এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, শীর্ষ মহলে আলোচনা হয়েছে, আন্দোলন শেষ। এমনকি আন্দোলন তো শেষ হয়ে গেল, দলের কমিটি যারা ব্যর্থ হয়েছে এই সময়, এই 20 দিনের ইয়েতে, তাদেরকে সংশোধন করতে বিভিন্ন কমিটি ভাঙা পর্যন্ত শুরু হয়ে গেছিল। আগারগাঁও থানা কমিটি ভেঙে দিয়েছে। আমি তো দেখে অবাক, তাদের ধারণা আন্দোলন শেষ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম, এটা তো এখন করা যাবে না, আন্দোলন তো শেষ হয় না এখনো। আমি মনে করি আন্দোলন শেষ হয় নাই, এখন তাদেরকে এখন এটা শেষ হোক, আরো 1 মাস 2 মাস পরেও করা যাবে। শুদ্ধি অভিযান আমাদেরকে চালাতে হবে। এখানে দেখতে হবে যে আমাদের কি কি ব্যর্থতা ছিল। 15 বছর ক্ষমতায় থাকার পরেও কেন আরো সংগঠিত ভাবে আমরা, আমাদের লোকজন মানে সেভাবে পার্টিসিপেট করে নাই দলের থেকে সিদ্ধান্ত দেওয়ার বিভিন্ন কর্মসূচিতে, সেটা আমাদেরকে রিয়েলাইজ করে সেইভাবে আমাদের। কিন্তু এখন না, এখন যেহেতু এটা এখনো শেষ হয়ে যায়নি, অফিসিয়ালি শেষ হয়ে যায় নাই, তো এখন যদি আমরা কমিটি ভাঙতে যাই, তাইলে কি হবে? তাইলে যেই কমিটি নতুন আসবে, তারা বুঝে উঠতে পারবে না কি হবে। একটা সেট ছিল, দুর্বল থাকলে একটা সেট ছিল, তারা নিষ্ক্রিয় হয়ে যাবে, মাঠে আমরা আরো দুর্বল হয়ে যাব। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিল না, এখন কমিটি ভাঙা যাবে না। তো যে আন্দোলনটা শেষ হয়ে গেল, সেই আন্দোলনটা আবার চারা দিল কেন? ওই যে 6 ছাত্র নেতাকে ধরা হলো, ডিবি অফিসে নেওয়া হলো, 6 ছাত্র নেতাকে হসপিটাল থেকে। এটা তো ডিবি ধরে নাই। আমি সাথে সাথে হারুনকে ফোন দিয়েছি যে এদেরকে ধরলা কেন? বলতে আমি তো ধরি নেই।
আমার কাছে এনে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জানলাম এটা হারুন এই কাজ করে না, হারুন নাম বদনাম উঠাইছে, ডিবি করেছে। ডিবি কাজ করে নাই। ডিবিকে কে হুকুম দিয়েছে ডিবি করার জন্য? ডিবি তো হুকুমের কাজ উপরে কাজ করবে। ডিবিকে নোবডি অর্ডার দেম টু অ্যারেস্ট দেম। সরকার একটা বিশেষ সংস্থা, তৎকালীন ডিজিএফআই লোকজন তাদেরকে হসপিটাল থেকে উঠে ডিবির কাছে দিয়ে দিল। আবার তারাই হারুনকে বলল এদের ছবি তুলতে হবে, এদের এক কনফেশন নিতে হবে, এগুলি আবার প্রচার করতে হবে। এই তো আন্দোলনটা আবার শুরু হলো। এগুলি কারা করেছে? ওই ডিবি স্টেটের সাথে যারা ইনভলভ ছিল তারাই করেছে। এই আন্দোলন থেমে যাওয়ার পরে 6 জনকে অ্যারেস্ট করার পরেই তো আন্দোলনটা বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে ছড়িয়ে গেল। হাইকোর্ট থেকে জজ সাহেব বলে মস্করা করতেছো, এইভাবে যে ইগনাইট করা হয়েছে মানুষকে, এইভাবে সাধারণ মানুষ, ওদিকে বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরা নেমে গেছে, সব মিলিয়ে এইভাবে জিনিসটাকে আবার নতুন করে তোলপাড় করা হলো। তারপরে পুলিশ টিয়ার গ্যাস ছড়ে, রাবার বুলেট ছড়ে, অথচ মানুষ মরতেছে। কারা করতেছে? ওই ডিবি স্টেটের লোকজন, ওই জঙ্গিরা করতেছে। যারা মানুষকে রাস্তায় নামাতে হবে, অনাহূত মানুষকে হত্যা করতে হবে, তাইলেই মানুষের সেন্টিমেন্টে লাগবে। তখন লেগেছে, প্রধানমন্ত্রী নিজেও বিচলিত হয়েছে। কোথেকে মানুষ মরতেছে, কেন মানুষ মরতেছে, কে মারতেছে? পরবর্তীতে জানা হলো যে না, রেগুলার আইন শৃঙ্খলা মানে পুলিশ, র্যাব, বিজিবি, এরা তো কেউ গুলি করতেছে না, মারতেছে না, তো মানুষ মরতেছে। এখন সাধারণ মানুষ যে নেমে আসতেছে, এটা তো তাদের ভুল না, আমরা তো তাদেরকে দায়ী করতে পারি না। আমি যদি চোখের সামনে দেখি আমার সন্তান গুলি খেয়েছে, আমি আওয়ামী লীগ করলে তো আমার কষ্ট লাগবে, আমি তখন আমার অবস্থাটা কি থাকবে? এরকম করে তো পুলিশ অফিসারের সন্তান এরকম মারা গেছে, তারা আসে কান্না করে। এইভাবে করে এগুলিকে এমন ভাবে প্রচারণা করা হয়েছে, এমন ভাবে জিনিসটা গেছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তো একটা জিনিস যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তাকে আবার নিয়ন্ত্রণে আনতে অনেক কষ্ট হয়। আমরা পারতাম, সেটা পেরেছিও। 4 তারিখে আন্দোলন ফিনিশ। 4 তারিখে, আগস্ট মাসের 4 তারিখ বিকাল পর্যন্ত 80 to 85% of the city was under control, under our political control, সব জায়গায়, শুধু যাত্রাবাড়ি ছাড়া। প্রধানমন্ত্রী বলেছে যাত্রাবাড়িতে ফোর্স অ্যাপ্লাই করা যাবে না। যেন মাদ্রাসা ছেলেরা রাস্তায় বসাচ্ছে, ওদেরকে রাস্তায় থাকতে দাও, আসতে দেওয়ার দরকার নেই, রাস্তায় থাকতে দাও, কোনো রক্তপাত যেন না হয়। আর অন্যান্য জায়গায় সবই কন্ট্রোলিং। কিন্তু পরবর্তীতে আমাদের লোকজনগুলিকে উঠে নেওয়া হলো, তারপরে সফল করে। যাই হোক, সেটা এগুলি নিয়ে অনেক আলোচনা হয়েছে, ভবিষ্যতে আরো চলছে, আলোচনা হবে। আমি যেটা বলতে চাই, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা অতীতে যে ভুলগুলো করেছি, আবেগে বশবর্তী হয়ে, নেতৃত্বের ঘোষণার পরেও, নেতৃত্বের সতর্কবাণী দেওয়ার পরেও আমাদের পক্ষের লোকরা যেভাবে না শুনে তারা আন্দোলন থেকে সরে নাই, ওদেরকে সহযোগিতা করে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আমাদেরকে পতন করার জন্য। এটা থেকে শিক্ষা নিতে হবে, দেশের জনসাধারণকে এটা থেকে শিক্ষা নিতে হবে যে কিভাবে ম্যাটিকুলাস ডিজাইনিং করে দেশের সাধারণ মানুষকে, যারা কোনো দলের না, তাদেরকে কিভাবে ব্লাফ দেওয়া হয়েছে, তাদেরকে কিভাবে চিট করা হয়েছে। সেটা তারা যে ব্লাফ দিয়েছে, তারা যে চিট করেছে, সেটা আজকে প্রমাণিত। যদি না হতো ঘটনাটা, তাহলে তো প্রমাণ করা যেত না। আজকে প্রমাণিত হয়েছে অনেক রক্তের বিনিময়ে, দেশের অনেক সর্বনাশের বিনিময়ে। তো আমার শেষ কথা হচ্ছে, আমরা আবার কিছুদিনের মধ্যেই আরেকটি পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি। সেটা কিভাবে হবে, কখন হবে, I am not going to disclose this or open it, but একটা পরিস্থিতির সৃষ্টি হবে, সেখানে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সামনে কোনো কিছু না, সব তোলার মতো উড়ে যাবে। সে ক্যান্টনমেন্ট হোক আর যেই ম্যানটি হোক, আমাদের রিয়েলাইজ করতে হবে, কেউ কাউকে দোষারে অমুকে ওই কন্ট্রাক্টরে দিয়েছে, এই জন্য দলের ক্ষতি হয়ে গেছে, এই জন্য দল ডুবে গেছে, আমি এটা বলেছি এই জন্য আমার দল ডুবে গেছে, অমুক মন্ত্রী এটা বলেছে। নাথিং লাইক দ্যাট। এটা দলের খারাপ অনেকেই করেছে, অবশ্যই করেছে, তার শাস্তিও হবে, তারা সেটার ফলভোগ করবে, সেটা পরের বিষয়। কিন্তু এইসব রেশারেশি এগুলি করে চলে
কাদা ছড়াছড়ি করে এগুলি বন্ধ করতে হবে। সামনে আমাদের কঠিন পরীক্ষা, আমাদেরকে কঠিন পরীক্ষা দিয়ে আমাদেরকে পাশ করতে হবে। আমাদের দুইটা পরীক্ষা আছে সামনে। একটা হলো যারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে, এতগুলো মানুষকে হত্যা করেছে আমাদের পক্ষে এবং বিপক্ষে, তাদেরকে পরাজিত করতে হবে। তাদেরকে পরাজিত করতে হলে আমাদের কি করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে করতে হবে। কারো কোনো ফুসলানিতে, কারো কোনো প্রভাকাণ্ডে, কারো কোনো মতে কিছুতে যেন আমরা আমাদের ঐক্য নষ্ট না করি। সকল ভুল বোঝাবুঝির মাটিতে চাপা দিয়ে আমাদেরকে সামনে তৈরি থাকতে হবে। ডাক আসতেছে, ডাক আসবে। এই অশুভ শক্তিকে, এই ষড়যন্ত্রকারীদেরকে প্রথমে পরাজিত করতে হবে। তারপরে অবশ্যই অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হবে। তখন জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, তারা সরকার চালাবে, রাষ্ট্র চালাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে এই দুইটা জিনিস, প্রথম বড় চ্যালেঞ্জ হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছার আগে আমাদেরকে যে সেমিফাইনালটা খেলতে হবে, দ্যাট ইজ বেসিক্যালি মোর দেন ফাইনাল। এইটাকে মাথায় রেখে আমাদেরকে সবকিছু থেকে অভিজ্ঞতা নিয়ে একটা ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে তৈরি থাকতে হবে সামনের দিনগুলোর জন্য। এটাই আমার আজকের কথা।